শেখ মুজিবের বিরুদ্ধে একটা অভিযোগ এমন যে তার আমলেই স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার করা হয় সিরাজ শিকদারকে। সিরাজ শিকদার ছিলেন বাংলাদেশের একজন বিপ্লবী কমিউনিস্ট নেতা। শেখ মুজিবের আমলে বিরোধী নেতা হিসেবে এই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবকে ব্যাপকভাবে গালমন্দ করা হয়। খুবই স্বাভাবিক, বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের জন্য সমালোচনা হওয়াটা দোষের কিছু না, কিন্তু যেই সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল তিনি আসলে কেমন ছিলেন, তার সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি, চলুন আজকে সিরাজ শিকদার সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তো শুরুতে একটা চাঞ্চল্যকর তথ্য দেই। সিরাজ শিকদার তার সর্বহারা পার্টি নামের গেরিলা বাহিনী নিয়ে স্বাধীনতা যুদ্ধে শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেননি, একই সাথে তিনি মুজিব বাহিনীর বিপক্ষেও যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন এই ঘটনাগুলোর গভীরে প্রবেশ করি। দেখুন, সিরাজ শিকদারকে আমরা মোট শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আসলে কতটুকু জানি, চলুন আজকে সিরাজ শিকদার সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তো শুরুতে একটা চাঞ্চল্যকর তথ্য দেই। সিরাজ শিকদার তার সর্বহারা পার্টি নামের গেরিলা বাহিনী নিয়ে স্বাধীনতা যুদ্ধে শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেননি, একই সাথে তিনি মুজিব বাহিনীর বিপক্ষেও যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন এই ঘটনাগুলোর গভীরে প্রবেশ করি। দেখুন, সিরাজ শিকদারকে আমরা মোট তিনটি ফেজে জানার চেষ্টা করব। প্রথমত, স্বাধীনতা যুদ্ধের আগে মানে পাকিস্তান আমলে তার কার্যকলাপ কেমন ছিল, দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধকালীন তার ভূমিকাটা কি ছিল, এবং তৃতীয়ত স্বাধীন বাংলাদেশের তার এবং তার দলের কার্যক্রম সেটা কেমন ছিল। চলুন আলোচনা শুরু করি। তো বাংলাদেশের ইতিহাসে যে কয়জন কমিউনিস্ট নেতার নাম পাওয়া যায় তার মধ্যে সিরাজ শিকদার অন্যতম, তবে বেশ কিছু দিক বিবেচনায় তিনি অনন্য। বুয়েটের ছাত্র থাকা অবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হয়ে যান, ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি। সে সময় কমিউনিস্ট নেতা লিন পিয়ারের লং লিভ দ্য ভিক্টরি অফ পিপলস ওয়ার বইটি পড়ে তিনি খুবই অনুপ্রাণিত হন এবং মাও সেতুংয়ের ভক্ত হয়ে যান। 1965 সালে ছাত্র ইউনিয়ন চীন এবং সোভিয়েত এই দুই লাইনে বিভাজিত হয়ে গেলে তিনি চীনপন্থীদের সাথে থেকে যান। কমিউনিজমকে তিনি ব্যাপকভাবে ধারণ করতেন। শ্রেণী সংগ্রাম, বিপ্লবের মাধ্যমে বিজয়, আপোষ না করার মানসিকতা, এইসব সিরাজ শিকদারকে ব্যাপকভাবে তাড়িত করে। রুশ বিপ্লব, চীনের বিপ্লব কিংবা ভিয়েতনামের বিপ্লবীদের গেরিলা যুদ্ধ ইত্যাদি নিয়ে জানার পর নিজের দেশের সমস্যা খুঁজে বের করেন এবং বিপ্লবের মাধ্যমে তার সমাধানের পরিকল্পনা করেন। শুধু কথায় বা চিন্তায় না, নিজের ব্যক্তিত্বেও কমিউনিজমের প্রকাশ ঘটান তিনি। একদিন বাড়ি গিয়ে দেখলেন যে দূর সম্পর্কের এক আত্মীয় মেয়ে তাদের বাসায় কাজ করছে। তারা তিনি অনেক কাজ করে মেয়েটি হাঁপিয়ে গেছে। এ নিয়ে সিরাজ শিকদার তার মাকে প্রশ্ন করলেন, ছোট্ট মেয়ে, ওকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? মা যে উত্তর দিলেন সেটা সিরাজের পছন্দ হলো না। পরে মেয়েটিকে বিয়ে করে নেন সিরাজ শিকদার এবং তার মাকে বলেন, এই নাও তোমার ছেলের বউ, এবার তাকে দিয়ে কাজ করাও। এইরকম ভাবে নিজের জীবনেও কমিউনিজমের চর্চা করতেন সিরাজ শিকদার। তো ছাত্র জীবন শেষ করে তিনি চাকরি জীবন শুরু করেন এবং এর মধ্যে সিরাজ শিকদার বিপ্লবে বিশ্বাসী এমন কিছু বন্ধু খুঁজে পায়। ধীরে ধীরে দল বড় হতে থাকে। কমিউনিজম নিয়ে চর্চা করতে করতে তারা মিয়ানমারের কমিউনিস্ট দলের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে। গ্রামের কৃষকদেরকে তাদের অধিকার নিয়ে বোঝানোর চেষ্টা করে যাতে করে তাদেরকে সাথে নিয়ে বিপ্লব করা যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে গেরিলা কায়দায় বিপ্লবী ক্যাম্প স্থাপন করার চেষ্টা করেছিল তারা, কিন্তু সবগুলো ক্ষেত্রেই ব্যর্থ হয়। ঢাকায় এসে তাদের আলোচনা চলতে থাকে। সিরাজ তার দলবল নিয়ে সিদ্ধান্ত নেন একটা নতুন দল চালু করবেন যারা বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেবে। 1968 সালে গড়ে তোলেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন, একেবারে পুরোপুরি বাংলায় নাম। সিদ্ধান্ত হলো দলটা থাকবে গোপন এবং এর সদস্যদের নাম থাকবে ছদ্মনামে। কাজ পরিচালনার জন্য একটা অফিস নেওয়া হলো মালিবাগে, নাম দেওয়া হলো মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র। এখানে পাঠচক্র বসত, এখান থেকেই তাদের বিভিন্ন ঘোষণা প্রচারিত হতো। সেপ্টেম্বরের দিকে এখান থেকে একটা থিসিস বের করলেন সিরাজ শিকদার। তিনি পূর্ব বাংলার মানুষের প্রধান সমস্যা এই থিসিসে উল্লেখ করলেন, আর সেটা পাকিস্তানি উপনিবেশবাদ। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্যবদ্ধ বিপ্লব লাগবে। থিসিসে উল্লেখ করলেন পূর্ব বাংলার মুক্তি সম্ভব জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে, মানে এক প্রকার স্বাধীনতার ডাক দিয়ে দেওয়া টাইপ আর কি। তো এই থিসিসে তিনি সবসময় পূর্ব বাংলা শব্দটি ব্যবহার করেছেন, যদিও ওই সময় অন্যান্য সকল দল পূর্ব পাকিস্তান শব্দটি কিন্তু ব্যবহার করত। এরপর সশস্ত্র বিপ্লবের জন্য গেরিলা পদ্ধতি বেছে নিলেন সিরাজ শিকদার। এই জন্য উপযুক্ত জায়গা খুঁজতে থাকলেন যেখানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি পার্বত্য অঞ্চলটাকে উপযুক্ত বলে মনে করতেন। ওদিকে আবার একই সময় কিন্তু দেশের 6 দফা এবং আগরতলা মামলা নিয়ে আন্দোলন দানা বেঁধেছে। সিরাজ শিকদার বিপ্লবের জন্য প্রস্তুত হতে থাকলেন, তার সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে লাগলেন। এ সময় কর্নেল তাহেরও এই প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সিরাজ শিকদার একক নেতা হয়ে উঠতে থাকেন এবং তিনি অন্য কারো কথা শুনতেন না। চাকরিজীবী কাউকে তিনি দলে নিতেও চাইতেন না। চাকরির জন্য কেউ যদি দলে নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে তিনি বলতেন পেটু বুঝুয়া। সিরাজ শিকদার তার নেতৃত্ব গুণে দল ভারী করছিলেন এবং বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত
তিনি দলে নিতেও চাইতেন না। চাকরির জন্য কেউ যদি দলে নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে তাকে তিনি বলতেন পেটু বুর্জুয়া। সিরাজ শিকদার তার নেতৃত্ব গুণে দল ভারী করছিলেন এবং বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত করছিলেন সবাইকে। তারা চীনপন্থী বিপ্লবের ধারা অনুসরণ করতে চাইলেন, সর্বদা একটা কথাই প্রচার করলেন যে বিপ্লব ছাড়া মুক্তি সম্ভব না। কিন্তু এই বিপ্লব কার বিপক্ষে এবং সে সময় বিপ্লব আসলেই সম্ভব কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। 1970 সাল থেকে সিরাজ শিকদার এবং তার দলের আচরণে একটা পরিবর্তন আসে। বিপ্লবী আদর্শের লোক ছাড়া বাকিদের তিনি পছন্দই করতেন না। তিনি মনে করতেন যে বিপ্লব ছাড়া যদি মুক্তি আসেও তাতে আমরা আবার অন্য দেশের উপনিবেশে চলে যাব। সে সময় আওয়ামী লীগ জনগণের অধিকার নিয়ে কথা বললেও তারা বিপ্লবের পথে আসেনি বলে তাদেরকে পছন্দ করতেন না সিরাজ শিকদার। তাদের বিরুদ্ধে নানান গুজব ছড়ানোতেও জড়িত ছিলেন তিনি। 1970 সালের 7 জুন রেস কোর্সের এক ভাষণ শেষে শেখ মুজিব জয় বাংলা স্লোগান দেন, যা ওই সময় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রক্ষণশীল আওয়ামী লীগ এবং পাকিস্তানপন্থী কিছু দল এই স্লোগানটাকে ভিন্নভাবে প্রচার করে। তারা বলে জয় বাংলা বলতে আসলে দুই বাংলাকেই বোঝানো হয়েছে, কিন্তু দুই বাংলার একসাথে মুক্তি সম্ভব না। আর এই গুজব ছড়ানোতে কিন্তু সিরাজ শিকদারের শ্রমিক আন্দোলনে যোগ দিয়েছিল এবং এ সময় এইটা প্রকাশ পেয়ে যায় যে আওয়ামী লীগের যে রাজনীতি এবং তৎপরতা সেইটা সিরাজ শিকদার পছন্দ করতেন না। 1971 সালের জানুয়ারি মাসে যখন ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা চলছে তখন কারণ চলে গেছে, তাই রেকর্ডিং আর করতে পারলাম না।